কি আছে ওই ঘরটায়? আর ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে আগমন হলো দিনের। আকাশের অনেকটা অংশ জুড়ে উঠেছে তীক্ষ্ণ রাগী সূর্যটা। চারদিকে কোলাহল হয়ে উঠেছে, রাতের অন্ধকার কাটিয়ে ব্যস্ত নগরীটি আবারও ব্যস্ততায় ভরে উঠেছে। আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি করে ফেলেছে আরোহী। উঠেই প্রথমে তৈরি হয়ে নেয়, আর তার তৈরি হতেও 1 ঘন্টা লাগছে। এর প্রধান কারণ হলো সে আজ শাড়ি পরবে। ওই দিন মোহনা চৌধুরীকে সে কথা দিয়েছে আজ থেকে সে শাড়ি পরবে। অনেক কষ্ট করে শাড়িটা পরলো সে। অধীর দরজার ওপার থেকে বলছে, আরু, দরজা খুলো। আর কত সময় লাগবে? আরোহী বিরক্তি নিয়ে বলে, আর একটু দাঁড়ান না, এমন করছেন কেন? আরে আর একটু বলতে বলতে 1 ঘন্টা ধরে আমায় দাঁড় করিয়ে রেখেছো। প্লিজ তাড়াতাড়ি দরজা খুলো। এত সময় কি করছো? আর একটু দাঁড়ান। আরোহী, এখন যদি তুমি দরজা না খোলো তবে আমি দরজা ভেঙে ভেতরে আসবো কিন্তু। উফ, কি জ্বালা! আসছি তো। জলদি। আরোহী বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অধীর হা হয়ে যায়। আরোহীর দিকে মিনিট 5 চেয়ে থেকে ফিক করে হেসে দেয়। অধীরকে হাসতে দেখে আরোহী কপট রাগ দেখিয়ে বলে, অমন করে হাসছেন কেন? অধীর নিচের হাসি বন্ধ করে আরোহীর দিকে তাকিয়ে বলে, শাড়ি যখন পরতে পারো না তখন কেন শুধু শুধু সময় নষ্ট করো নিজের? মানে, আমি তো শাড়ি ঠিক মতোই পরেছি। অধীর ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বলে, শাড়ি ঠিক মতোই পরেছো, তবে শাড়ির কুচি কে দিবে শুনি? অধীরের কথায় আরোহী নিজের শাড়ির কুচিগুলো দেখল। মনে হচ্ছে গোল গোল পেঁচিয়ে রেখেছে। আরোহী ঠোঁট উল্টে কান্না করে দিল। বিছানায় বসে কান্না করতে করতে বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি আসলেই একটা অকুর্মা মেয়ে। 1 ঘন্টা ধরে শাড়ি পরেছি, তাও হলো না। আমি আর শাড়িই পরবো না। অধীর মাথা নাড়ায়। আরোহীকে তুলে দাঁড় করিয়ে বলে, তুমি পারো না বলে কি শাড়ি পরবে না? আমি আছি না? আপনি থাকলে কি হবে? আপনি কি আমায় শাড়ি পরিয়ে দেবেন নাকি? কথাটা বলেই অধীরের দিকে চাইলো আরোহী। অধীর তার দিকেই তাকিয়ে আছে। আরোহী নিজের মাথাটা পেছনে নিয়ে বলে, আমি আপনার কাছে জীবন নিয়েও শাড়ি পরবো না, বলে দিলাম। অধীর বাঁকা হাসলো। আরোহীর কপালে একটা টোকা দিয়ে বলে, কিন্তু প্রতিদিনই আমার হাতেই পড়তে হবে। না। হ্যাঁ। অধীর হাঁটু গেড়ে বসলো আরোহীর সামনে। মনোযোগ সহকারে এক এক করে কুচি দিয়ে দিল। আরোহী অবাক চোখে তাকিয়ে আছে। এই টেবিলটা শাড়িও পরাতে জানে? এটা তো আরোহীর জানা ছিল না। আরোহীর মনে হলো অধীর হয়তো এর আগেও কাউকে শাড়ি পরিয়েছে, তাই তো এত সুন্দর করে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরোহী গাল ফুলিয়ে বলে, এর আগে আর কাকে আর কয়জনকে এভাবে শাড়ি পরিয়ে দিয়েছেন আপনি? অধীর কপালে ভাঁজ ফেলে তাকালো আরোহীর দিকে। মেয়েটা কি সব উল্টাপাল্টা ভাবছে? অধীর একটা তপ্ত নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। তারপর আরোহীর দিকে তাকিয়ে বলে, জীবনে প্রথম কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছি, আর সেটা হলে তুমি, আর কেউ না। কথাটা বলেই অধীর চলে যায়। আরোহী খানিকটা সময় চেয়ে থাকে, তারপর বলে, এই লোকটাকে না আমি আর বুঝি না। সব সময় যে কি চলে ওনার মাথায় কে জানে। ডাইনিং রুমে বসে আছে সবাই। আজ সবার ছুটির দিন। কারণটা আরোহীর জানা নেই, তবে সে একটা সুযোগ খুঁজছে রহস্য উন্মোচন করার জন্য। আরোহী মনে মনে ভাবছে কি করা যায়, কি পাসওয়ার্ড হতে পারে, আর কি আছে ওই দরজার পেছনে। তখনই মোহনা চৌধুরী এলো সেখানে। মনটা তার কেমন গোমরা গোমরা হয়ে আছে, সেটা আরোহী বেশ লক্ষ্য করেছে। তবে তিনি প্রকাশ করলেন না। আরোহীর দিকে তাকিয়ে বলে, আজ বাড়ির বউ রান্না করবে, তাও নিজের হাতে। আরোহী চোখ বড় বড় করে নেয়। সে আর রান্না, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তাদের। প্রথম দিনের হালুয়ার কথা মনে পড়েছে আরোহীর। সেদিন কি কাণ্ডটাই না হয়েছিল। অধীর আরোহীর অবস্থা দেখে লুকিয়ে হাসলো। মোহনা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, দাদি, তুমি কেন ওকে দিয়ে রান্না করাতে চাইছো? পরে খাবার তো কপালে জুটবে না। আরোহীর রাগ হলো বেশ। ললিতা দেখে বলে, ভাই আমি বুঝতে পারছি কেন তুমি ভাবিকে রান্না করতে দিচ্ছ না। ভাবির হাত পুড়ে যাওয়ার ভয়ে? বাহ, কি ভালোবাসা! কারো যেন নজর না লাগে। অলির কথা বলার ধরন দেখে সবাই হেসে দিল। আরোহী নিজেকে শান্ত করে বলে, দাদি, আমি রান্না করতে পারবো। অধীর সহ সবাই অবাক চোখে আরোহীকে দেখল। অধীর ভ্রু নাচালো, আরোহী তা দেখে মুখ বাঁকালো। অনুষ্কা বলে, তুই পাগল হয়ে গেছিস নাকি? জীবন নিয়েও রান্না করেছিস? ওদিন যাও হালুয়া রান্না করেছিলি, তার মধ্যে চিনির প্রয়োগ
ঢেলে দিয়েছিলি, মনে আছে? হাহ, আমি হালুয়া খাচ্ছিলাম, এত মিষ্টি ছিল। আর আজ কি রান্না করবি? ভাত রান্না করেছিস? কখন? অলি অনুষ্কাকে থামিয়ে দিয়ে বলে, তুই থাম, ভাত না হলে আজ নাই খেলাম। আজ না হয় আমাদের ভাবি রুটি বানিয়ে খাওয়াবে। কি ভাবি, পারবেন তো? আরোহী একবার অধীরকে দেখলো। বাহ, মহাশয় তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। রাগে শরীর জ্বলে উঠল আরোহীর। মনে মনে বলে, আজ একটু রান্না করতে পারি না বলে এই ডেভিল আমায় নিয়ে হাসছে। না না অরু, তুই আজ রান্না করবি আলু। কথাটা মনে মনে বলেই হেসে দেয় আরোহী। তারপর দাদির দিকে তাকিয়ে বলে, দাদি, আমি যদি রান্না করি তা কি খাবেন? তুমি রান্না করবে এটাই তো অনেক। যাও চটজলদি কাজে লেগে পড়ো। আরোহী যেতে নেয়। যাওয়ার সময় অধীর ইশারায় বলে, সাবধানে, রুটি বানাতে গিয়ে হাত পুড়ে ফেলো না আবার। আরোহী ইশারায় বলে। আপনাকে এত চিন্তা করতে হবে না। রান্নাঘরে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরোহী। শাড়ির আঁচল কোমরে গুজে আছে। আরোহীর সামনেই সব জিনিসপত্র রাখা। আরোহী নিচের মাথায় চড় দিয়ে বলে। অধীর চারদিকে তাকিয়ে বলে, তাই তো, আমি এখানে কি করছি বলো তো? আরোহী কোমরে হাত দিয়ে বলে, আমার সাথে ন্যাকামো করবেন না কিন্তু। আমি কি মেয়ে মানুষ যে ন্যাকামো করব? কি বললেন? মেয়েরা ন্যাকামো করে? হ্যাঁ করে, এই যে তুমি করছো। আমি ন্যাকামো করি? জি ম্যাডাম, আপনি ন্যাকামো করেন। এই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু কান্না করে দেবো এখন। অধীর হতাশা ভরা কণ্ঠে বলে। এই যে শুরু হয়ে গেল ন্যাকামো, হতাশ আর হতাশ। আচ্ছা বাদ দাও, আসো তোমায় হেল্প করি। আরোহীর রাগী গলায় বলে। লাগবে না আপনার হেল্প। অধীর পাত্তা দিল না। পেছন থেকে আরোহীকে জড়িয়ে ধরল। আরোহী জমে গেল হঠাৎ কাণ্ডে। নরম গলায় বলে, আসুক, তাতে কি হয়েছে? আমি আমার বউকে হেল্প করছি তো। আরোহী কিছু বলল না। অধীর আরোহীর কাঁধে থুতনি রাখল। কাতুকুতু লাগতেই আরোহী মৃদু কেঁপে উঠল। অধীরকে বলে, সরে যান। যদি না যাই? তাহলে আমি খুন্তি দিয়ে তোমার পিঠ পুড়ে দিব। দুজনেই ছিটকে দূরে সরে যায়। সামনেই দাঁড়িয়ে আছেন মোহনা চৌধুরী। অধীর সহ আরোহী দুজনেই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। অধীর আমতা আমতা করল। আরোহী লজ্জায় মাথা নিচু করে আছে। মোহনা বলেন, কি হলো বলো? বিজনেসম্যান হয়ে রুটি বানাতে পারো কবে থেকে? আজকাল এত কিছু পারো তা তো জানা ছিল না। অধীর নিজের মাথা চুলকে বলে। আসলে দাদি হয়েছে কি, বলেই আরোহীর দিকে তাকায়। আরোহীও তাকায়। অধীর বলে, তোমার নাত বউ আমাকে বলে নিজের খাবার নিজে বানিয়ে খান, তাই আমিও রান্না করছিলাম। এখন আমি যাই, আমার কাজ আছে। অধীর কেটে পড়ল। আরোহী হা করে তাকিয়ে থাকলো। এই লোকটা আসলেই একটা অসভ্য। কিভাবে তার নামে সব দোষ দিয়ে গেল ভাবা যায়। আরোহী মোহনা চৌধুরীর দিকে তাকায়। তারপর দাঁত বের করে হেসে বলে, দাদি, কিছু লাগবে? মোহনা মাথা নাড়ান। তারপর আরোহীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, না, এমনিই এসেছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। কেন? তুমি আছো তাই তো আমার পুরনো অধীর ফিরে এসেছে। আমার অধীর, সেই ছোট্ট অধীর আবার ফিরে এসেছে। অনেক ধন্যবাদ। বলেই মোহনা চৌধুরী চলে যায়। আরোহী বুঝলো না ছোট অধীর ফিরে এসেছে মানে। অধীর তাহলে কোথায় ছিল? উফ, কত প্রশ্ন, এর উত্তর কোথায় পাবে সে? আরোহী কাজ করতে লাগলো। হঠাৎ মাথায় আসলো একটা প্রশ্ন। আরোহী বলে, অনু, তোর বাবা কোথায়? অনুষ্কা অবাক হয়ে চাইলো আরোহীর দিকে। আচমকাই এমন প্রশ্নের জবাবে সে কি বলবে? অনুষ্কা আরোহীকে বলে। হঠাৎ এই প্রশ্ন কেন আরু? আরোহী মাথা ঝাঁকিয়ে বলে, আরে তা পরে বলছি, আগে বল তোদের বাবা কোথায়? মানে আমি আসছি পর থেকে কখনো ওনাকে দেখিনি। উনি কোথায় আর এই বাড়িতে নেই কেন? আর রাইমাকে বলো না, বল। অনুষ্কা শুকনো একটা ঢোক গিলল। উঠে দাঁড়িয়ে আরোহীর হাত ধরে বলে, দেখ আরু, এটা চৌধুরী বাড়ি। এই বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় লুকিয়ে আছে হাজারো রহস্য। তুই প্লিজ এসব নিয়ে একদম মাথা ঘামাস না। তুই কি বললি? ও কি বলছে তার শোনা দরকার নেই, শুধু মাথায় রাখো এত কিছু তোমার খবর নেওয়ার প্রয়োজন নেই। নিজের বিপদ নিজে ডেকে এনো না আরোহী। কথাটা বলেন নীলা চৌধুরী। আরোহী ওনার দিকে তাকিয়ে বলে, কিসের বিপদ মা? বললাম না এত কিছু জানার দরকার নেই, যাও নিজের কাজ করো। আরোহী আর কোনো কথা বাড়ায়নি। সোজা নিজের রুমে এসে পড়লো। মাথায় তার হাজারো চিন্তা ভাবনা। মনে মনে তা ভাবতে লাগলো। প্রথমত, অধীরের বাবা কোথায়? উনি কি মারা গিয়েছেন নাকি বেঁচে আছেন? আর ওই দেয়ালের পেছনে কি আছে? আর সেই লোককে
যে তাকে ফোন করেছিল ওই ছেলেটা ওই দিন এমন বললো কেন যে এটা অধীরের আসল চেহারা নয় বরং নকল? কি আছে এই চৌধুরী বাড়ির প্রতিটা কোনায়? আরোহী বেখেয়ালি হয়ে বলে। না কিছু না। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? অধীর নিজের কলার ঠিক করে বলে। হ্যাঁ, একটা কাজ এসে পড়েছে, তাই যাচ্ছি। আসতে দেরি হবে, হয়তো 2-1 দিন লেগেও যেতে পারে। এত দেরি? হ্যাঁ, কেন? তুমি কি আমায় মিস করবে নাকি? আরোহী মন খারাপ করে বলে। না, আমি কাউকে মিস করি না কখনো। অধীর আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। আরোহী মুখটা 2 হাতে আগলে নিয়ে বলে। তাই তো, আমার প্রিন্সেসের মন কেমন খারাপ। আরোহী অধীরকে জড়িয়ে ধরে বলে। না গেলে হয় না? অধীর হাসলো, তারপর বলে। না গেলে তো সে আসবে না, আমায় তো যেতে হবে। কে আসবে না? আরোহী 2 কদম পিছিয়ে গিয়ে বলে। না, এটা যখন আসবেন তখনই পাবেন। এতে আপনি এটার জন্য হলেও তাড়াতাড়ি ফিরে আসবেন। বাহ, এত চিনো আমায়। হুম। অধীর আরোহীর কপালে ভালোবাসার পরশ এঁকে চলে যায়। অধীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে, মনে মনে বলে। আজ আমি ওই দরজা খুলেই ছাড়ব। আজ সব রহস্য উন্মোচন হয়েই ছাড়বে। আরোহী পা বাড়াতে নিবে, তখনই মাথা ঘুরে উঠল। মাথা ঘুরে পড়ে যেতে নেয়, তখনই কেউ একজন ধরে নেয়। চোখে ঝাপসা হয়ে আসছে। মোহনা ব্যাকুল গলায় বলেন। কি হয়েছে আরোহী? তুমি ঠিক আছো তো? আরোহীকে সোফায় বসালেন মোহনা, পানি খেতে দিলেন। এক ঢুকে সবটুকু খেয়ে নিল সে, তারপর বলে। কিছু না, তবে একটু মাথা ঘুরছিল, আর কি। মাথা ঘুরছে কেন? জানি না। মোহনার মুখটা গম্ভীর করে খানিকটা সময় তাকিয়ে বললেন। এত কিসের চিন্তা করো তুমি, এতে করে মাথা ঘুরে উঠলো? আরোহী মুখটা ছোট হয়ে এলো। সে কি জবাব দিবে? তার মাথায় এত কম চিন্তা আর নয়, শত শত হাজার চিন্তা তার মাথায়। আরোহী মোহনার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই অনুষ্কা এসে বলে। আরু যাবি? মোহনা সহ আরোহী প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল তার দিকে। তারপর আরোহী বলে। কোথায়? বাহিরে। এ সময় বাহিরে কেন? আরে দাদি, যাবো আর আসবো। দীপ আর নিজুমও এসেছে, চল না। ঠিক আছে, তবে গার্ড নিয়ে যাবে কিন্তু। অনুষ্কা মাথা নাড়ায়। সে গার্ড নেবে না, বিরক্ত লাগে। তবে মোহনাকে বলল না, কারণ মোহনাকে গার্ড না নেওয়ার কথা বললে সে তাকে যেতেই দিবে না। আরোহী আর অনুষ্কা বেরিয়ে পড়ল। আরোহীর মনটা কেমন কু ডাকছে, কোনো বিপদের সংকেত নাকি আর কিছু কে জানে। মনটা কেমন খারাপ হয়ে আছে তার। অনুষ্কা তা দেখে বলে। কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন আজ? কোথায়? কিছু না তো। দেখ আরো, আমি তোকে হাড়ে হাড়ে চিনি, আমায় মিথ্যে বলবি না। অনু, চল না বাসায় ফিরে যাই। আচ্ছা, মনটা কেমন কু ডাকছে, বোধহয় আজ কিছু খারাপ হবে। চল ফিরে যাই। আরে তুই আবার এইসব কথা কবে থেকে মানিস? বাদ দে তো, কত সময় পর সব বন্ধুরা একসাথে বাহিরে এসেছি। আর তুই চল তো, চল। অনুষ্কা আর আরোহী থামলো রাস্তায়। গাড়ি থেকে নেমে পেয়ে গেল নিঝুম আর দীপকে। সবাই মিলে একটা ফুচকার দোকানের সামনে বসে আড্ডা দিতে লাগলো। সবাই অনেক মজা করছে, তবে আরোহী কেমন ভয় ভয় করছে। তখনই তার নজর রাস্তার উপরে যায়। অবাক হয়ে বলে। এটা তো সেই ছেলে যে কিনা ওদিন আমায় দোষী করেছিল। আজ একে দেখেই ছাড়বো, আর জানবো কেন অধীরকে মিথ্যে বলেছিল। আরোহী অনুষ্কাকে বলে। আমি একটু আসছি, তোরা থাক। আরোহী হাঁটতে হাঁটতে ছেলেটার কাছে গেল। ছেলেটা বোধহয় আরোহীকেই দেখছিল। আরোহীকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে তার দিকে এগিয়ে এলো। ছেলেটা প্রথমেই বলে। সরি, ওই দিন যদি আমি মিথ্যা না বলতাম তাহলে আমি মরে যেতাম। আরোহী অবাক হয়ে বলে। কেমন মরে যেতে? একটু পাশে আসেন প্লিজ, এখানে বলা যাবে না। আরোহী আর ছেলেটা একটা গলিতে ঢুকলো। ছেলেটা এবার বলতে লাগলো। আপনার স্বামী যেটা দেখায় আর যা বলে তা সত্যি না। এসবের পিছনে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র। উনি মিথ্যা বলে। আরোহী রাগী গলায় বলে। এই, একদম আমার স্বামীকে নিয়ে বাজে বলবেন না। আপনি ওনাকে কয়দিন ধরে চেনেন বলুন তো? ওনার সম্পর্কে আপনার ধারণা কতটুকু বলেন? আরোহী চুপ থাকলো। ছেলেটা ঠিক বলেছে, তবে তাই বলে কি নিজের স্বামী সম্পর্কে বাজে শুনবে সে? আরোহী প্রতিবাদ করে বলে। না,
আমি ওনাকে এখনো ভালো করে চিনি না, তবে আমার স্বামী খারাপ নয়, উনি ভালো। এটা আপনি এই জিনিসটা দেখার পর বুঝতে পারবেন উনি খারাপ নাকি ভালো। একটা ছবির খাম আরোহীর দিকে এগিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে যেই খামটা নিতে যাবে অমনি কেউ একজন পেছনে দিয়ে দৌড় দেয়, যার কারণে আরোহী খেয়ে হারিয়ে ছেলেটার ওপর পড়ে যায়। আরোহী ব্যথা পায়। তখনই কেউ একজন পাশ থেকে বলে, বাহ বাহ। এমন হাততালির শব্দ শুনে আরোহী সহ ছেলেটা সেখানে তাকায়। অধীর দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত, তবে মুখে এক ভয়ঙ্কর হাসি। ছেলেটা তা দেখে আরোহীকে ধাক্কা দিয়ে দৌড় দেয়, কিন্তু আরোহী ঠায় দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না অধীর এখানে কেন আর কি হলো। অধীর এগিয়ে আসে আরোহীর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, এখানে কি করছো? অনুষ্কার সাথে এসেছি। কথাটা বলার সাথে সাথে গালে চর বসিয়ে দিল অধীর। চুলের মুঠি ধরে বলে, আর কত মিথ্যে বলবে তুমি? পরপর বেল্টের করা আঘাতে আর্তনাদ করে উঠল আরোহী। তবুও মুখ বুঝে তা সহ্য করতে হচ্ছে। নিচের শরীরের সবটুকু শক্তি দিয়ে আবারও বেল্টের আঘাত করলো আরোহীর ওপর অধীর। আরোহী যেন এবার আর সহ্য করতে পারছে না। সাদা ব্লাউজ রক্তে লাল হয়ে উঠেছে, ঠোঁট কেটেও রক্ত বেরিয়ে এসেছে। অধীর এবার ক্লান্ত হয়ে যায়, হাত থেকে বেল্টটা ছুঁড়ে মারল। তারপর আরোহীর চুলের মুঠি ধরে তাকে কাছে নিয়ে বলে, আমার সাথে থেকেও তোর হয় না, তাই তো আর একটা নাগর লাগছে তোর। কিন্তু তুই ভুলে যাস কেন, আমি কাউকে ছাড়ি না। তোকে আমি ছাড়বো না। আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও মাথায় আনবি না, তাহলে এর থেকেও খারাপ অবস্থা করবো তোর। কথাটা বলেই ছুঁড়ে ছিটকে দূরে ফেলে দিল আরোহীকে। বিছানায় উপর হয়ে পড়ে যায় সে। হনহনিয়ে বেরিয়ে গেল অধীর। অতিরিক্ত মারের কারণে জ্ঞান হারিয়ে ফেলে আরোহী। তখন সেই গলিতে ছেলেটা অধীরকে দেখেই দৌড়ে পালিয়েছে। তবে আরোহী অধীরকে কিছু বলতে যাবে, তখনই তার গায়ে আবারও হাত তোলে অধীর। টানতে টানতে বাড়িতে নিচের ঘরে নিয়ে আসে। আরোহীকে কোনো কথা বলতে দেয় না সে। এলো পাথারি বেল্ট দিয়ে আঘাত করতে লাগলো। এতে রক্তাক্ত হয় আরোহীর ছোট দেহখানা। এখন রাগ করে অধীর চলে যায়। ক্ষতস্থানে জ্বালা অনুভব করতেই জ্ঞান ফিরে আরোহীর। মুখ দিয়ে মৃদু আর্তনাদ করে উঠে সে। শরীরের একটু শক্তি নেই তার। তবুও কারো ফোপানোর শব্দ শুনে সেদিকে তাকায় সে। নিভো নিভো চোখে নিজের সামনে অনুষ্কাকে দেখল, কান্না করছে আর আরোহীর শরীরে মলম লাগিয়ে দিচ্ছে সে। আরোহীকে জাগ্রত দেখে অনুষ্কা ডাকল। আরু, মুখ দিয়ে কথা বলার শক্তি নেই তার মাঝে, তবে ইশারা বলল। হুম। অনুষ্কা ওকে ধরে বসিয়ে দেয়। অনুষ্কা ধরতেই আর্তনাদ করে উঠল। আরোহী হাত সরিয়ে নেয় অনুষ্কা। আরোহীর দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল সে। আরোহী বিছানার আলতোভাবে পিঠ লাগিয়ে বসল। ইশারায় পানি চাইল সে। অনুষ্কা পানি নিয়ে আরোহীকে খাইয়ে দিল। অনুষ্কা আরোহীর দিকে তাকিয়ে কান্নাচরিত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দে আরু। আরোহী অনেক কষ্টে বলে। কি বলছিস তুই? অনুষ্কা আরোহীর হাত ধরে বলে, সব আমার দোষ, আমার জন্য তোরই অবস্থা। আরোহী বুঝল না অনুষ্কার কথা, তাই সে তার দিকে তাকিয়ে বলে, কি বলছিস? আমি যদি তোকে ভাইয়ার বিয়েতে না আনতাম তাহলে ভাইয়া তোকে কখনো দেখতো না, আর না তোকে বিয়ে করতো। বিয়ের পর থেকে তোকে ভাইয়া কত কষ্ট দিয়ে যাচ্ছে, আর তুই মুখ বুজে সব সহ্য করছিস। আমায় ক্ষমা করে দে তুই। আরোহী মাথা নাড়িয়ে বলে, তুই পাগল হয়ে গেছিস অনু? আমাদের বিয়েতে কিংবা আমার কষ্টতে তোর কোনো দোষ নেই। আমার দোষ না তো কার বল? আমি আজ তোকে জোর করে না নিয়ে গেলে হয়তো ভাইয়া তোকে মারতো না। অনুষ্কার কথা শুনে নিজের আঘাতের কথা মনে পড়লো আরোহীর। শরীরের এখনো ব্যথা করছে। অনুষ্কা আরোহীর রক্তমাখা কাপড় পরিবর্তন করে দিয়েছে, তবে সেই দাগ যা শরীরে লেগে আছে তা কি আর মুছে ফেলা যায়? শব্দ করে কেঁদে উঠল আরোহী। চোখ মুখ ফুলে উঠেছে তার। বিনা কারণেই তাকে শাস্তি পেতে হলো। আরোহী কান্না দেখে অনুষ্কাও কেঁদে উঠল। আরোহীকে জড়িয়ে ধরে বলে, আমার জন্যই কিছু, এখন আমি এটা থেকে তোকে বের করব। মানে? অনুষ্কা আরোহীর হাতটা ধরে বলে। চল আরু। আরোহী কান্না থামিয়ে বলে, কোথায়? এই নরকে তোকে বের করে দেব, তুই চল আরু চল। আরোহী মাথা নাড়ায়, তারপর বলে, না অনু, আমি যাব না। কেন আরু? এত কিছু হওয়ার পরও তুই থাকবি এখানে?
আরোহী নিজের চোখ মুছে বলতে লাগলো, হ্যাঁ, দেখ না অনু, ছোটবেলা থেকে একটা পরিবারের জন্য আমি এত কষ্ট করেছি, সেই পরিবারটা আমি এখন পেয়েছি। আমি যাব না অনু, উনি চাই যেমনই হোক না কেন, উনি আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী, আমার ওই স্বামী যে আমাকে অনেক ভালোবাসে। আরোহী থামলো, তারপর আবারও বলে, তবে তার ভালোবাসা আঘাতে প্রকাশ পায়। সে আমায় হাজারো কষ্ট দিলেও আমি তাকে ছেড়ে যাব না, কখনো না। অনুষ্কা আরোহীর চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, এতটা ভালোবাসা ঠিক নয় আরু। ভালোবাসা ঠিক বেঠিক মানে না। কষ্ট পাবি তুই। যেই ভালোবাসায় কষ্ট নেই সেটা ভালোবাসা হলো নাকি? এতটা ভালোবাসিস না তাকে। তাকে কতটা ভালোবাসি তুই তা মেপেও শেষ করতে পারবি না। অনুষ্কা আরোহীর চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, এতটা ভালোবাসা থাকবে না তখন যখন তুই জানবি এই বাড়ির রহস্য। আমি বলবো না তোকে কিছু, তবে যদি বলিস আমার সাহায্য কর বের হতে, তবে আমি নির্দ্বিধায় তোকে এই বাড়ি থেকে বের হতে সাহায্য করব সেদিন। অনুষ্কা চলে যায়। আরোহী ঠায় বসে থাকলো। আরোহী এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। গভীর ঘুমের মধ্যে গায়ে কারো স্পর্শ অনুভব করলো আরোহী। তার কপালে কারো উষ্ণ হাতের ছোঁয়া লেগেছে। খানিকটা নড়ে চড়ে উঠল ঘুমের মধ্যেই। পিট পিট করে চোখ খুলল সে। চোখ খুলতেই বুঝলো এখন রাত, গভীর রাত এখন। আরোহীর সামনে তাকাতেই থমকে যায়। তার উপর মাথা ঝুঁকে তাকিয়ে আছে অধীর, একদম আরোহীর মুখ বরাবর। আরোহী খানিকটা সময় সেইভাবেই থমকে তাকিয়ে থাকলো। ঘুম থেকে ওঠার কারণে সব কিছু বুঝতে সময় লাগছে তার। অধীর নির্লিপ্ততা ভঙ্গিতে তাকে দেখে যাচ্ছে। আরোহী বুঝলো তাকে অধীর কি দেখছে। আরোহী অধীরের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই তার নজর যায় অধীরের ডান হাতের দিকে। হাতের রক্ত জমে শুকিয়ে আছে। আরোহী বলে, আপনার হাতে কি হয়েছে এটা? চিন্তিত স্বরের কথা শুনে অধীর তার দিকে তাকায়, তারপর চোখে চোখ রেখে বলে, হাতটা তার সীমা অতিক্রম করে তোমায় আঘাত করেছিল, তাই এইটুকু শাস্তি ওর প্রাপ্য ছিল। আরোহী সব মনে পড়ে গেল। নিজের শরীরের ব্যথা ভুলে উঠে বসল। অধীরকে ঝাপটে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল। অধীর চোখ বুঝে নিঃশ্বাস ফেলে। হয়তো ছিল এটা ক্লান্তির নিঃশ্বাস। আরোহী কান্না করতে করতে বলে, আপনি কেন নিজেকে আঘাত করতে গেলেন? তোমায় আঘাত করেছি তো নিজেকে শান্ত রাখতে পারিনি। আমায় আঘাত করে নিজেকে আঘাত করেন কেন? আমি আপনার কে হই? তুমি তো আমার সব কিছু তো তুমি। তুমি না হলে এই আমিটা হতাম না। তুমি না থাকলে অধীরের কোনো অস্তিত্বই থাকতো না। তুমি আমার সব। তাহলে আমায় অবিশ্বাস করেন কেন? নিজের ভালোবাসার মানুষের প্রতি একটুখানি ভরসা নেই আপনার? অধীর চুপ থাকলো। আরোহীকে নিয়ে বিছানা বসলো। আরোহী অধীরের বুকে বিড়াল ছানার মতো লেপ্টে আছে। অধীর তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অধীর বলে, সরি জান। আরোহী এবার কিছু বলল না, বরং চুপচাপ লেপ্টে থাকলো সে। অধীর বলতে লাগলো, আমি সত্যি সরি, আর করবো না এমন। আরোহী চুপ এবারও। অধীর আবারও বলে, প্লিজ ক্ষমা করে দাও, সরি তো। না, এবারও চুপ, একদম নিশ্চুপ আরোহী। শরীরটা কেমন করছে তার। অধীর আবারও বলল, আরও কথা বলো প্লিজ, সরি বলছি তো। আপনার শার্টে লিপস্টিকের দাগ কিসের? আচমকাই এমন প্রশ্ন শুনে তাজ্জব বনে যায় আরোহী। আরোহীর দিকে তাকিয়ে বলে, হোয়াট? আরোহী মাথা তুলে শক্ত চোখে বলে, আগে বলুন, আপনার শরীরে এই মেইলি পারফিউমের গন্ধ কেন আসছে? এটা তো আপনার পারফিউম না। অধীরের কপালে ভাঁজ পড়ল। অধীর আরোহীকে বলে, কথা একটা ছিল আর তুমি বলছো আরেকটা। আরোহী কঠিন গলায় বলে, কথা কোনটা ছিল এটা ম্যাটার করে না। কথা হলো আপনার শার্টের বুকের অংশে এই লিপস্টিকের দাগ কিসের? অধীরের দেখলো, হ্যাঁ সত্যি তার বুকে লাল লিপস্টিকের দাগ। সাদা শার্টে স্পষ্ট দাগ। অধীর আমতা আমতা করে বলে, আমি কি করে বলবো, হয়তো তোমার। আরোহী অধীরের কলার চেপে ধরে নিজের মুখের কাছে আনলো, তারপর কড়া গলায় বলে, এটা আমার নয়। কি ভাবেন আপনি? আপনি একা জ্ঞানী আর বাকিরা বোকা। এই লিপস্টিকের দাগ আমার নয়, আর আমার এমন লিপস্টিকও নেই। তাহলে আপনার গায়ে এটা কোথা থেকে আসলো? আর এই আপনার শরীরে অন্য কারো গন্ধ কেন? আপনি কি আমায় ঠকাচ্ছেন?
জানে মেরে ফেলবো একদম কিন্তু। অধীর আরোহীর এমন তেজ এর আগে কখনোই দেখেনি। দেখবে কি করে? কখনো আরোহী এতটা জেলাস হয়নি। তবে আজ কেন? অধীর কিছু বলতে যাবে তখনই আরোহী বলে, আপনি আমায় ঠকাবেন না তো অধীর, সত্যি বলছি মরে যাব আমি। আপনার সাথে আমি কাউকে কল্পনাও করতে পারি না। বলেন না অধীর, আমায় ঠকাবেন না প্লিজ, আমি কিন্তু মরে যাব। অধীর আরোহীর হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। উঠে যেতে যেতে বলে, তুমি আমায় বিশ্বাস করো না, তাই না? অধীর উঠে যায়। আরোহী তার পিছু পিছু যায়। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, যাদের প্রতি আমরা দুর্বল হই কেন জানি তারাই আমাদের উপর অমানবিক হয়। অধীর, আপনি এমন করবেন না তো। অধীর চুপ থাকলো। আরোহী আবারও ডাকলো, আপনার চোখ থাকাটা আমায় কষ্ট দিচ্ছে। আরোহী, স্টপ ইট। আরোহীকে নিচের থেকে সরিয়ে ওয়াশরুমে চলে যায় অধীর। ছলো ছলো দৃষ্টিতে আরোহী তাকিয়ে থাকলো অধীরের দিকে। বিছানায় ঠেস লেগে বসলো সে। তারপর নিচের মনে মনে বলে, আমায় এতটা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অধীর। ভালোবাসি বলেই আপনার কাছে নত হই, বারবার ফিরে আসি। যদি কখনো আত্মসম্মানে আঘাত আসে তবে ফিরেও তাকাবো না আমি। আরোহী মাথায় হঠাৎ কেন যেন একটা জিনিস আসলো। উঠে দাঁড়ায় অধীর ওয়াশরুমে। পা বাড়িয়ে অধীরের ল্যাপটপটা নিল। কাপা কাপা হাতে টাইপ করলো। অবাক করার বিষয় হলো লকটা খুলে গেল। আরোহী অবিশ্বাস্য চোখে অধীরের চাওয়ার পানে তাকায়। ল্যাপটপটা জায়গা মতো রেখে আবারও বিছানায় ফিরে আসলো। দুই হাত দিয়ে মুখ চেপে ধরলো। নিচের কান্নাগুলো দলা পাকিয়ে আছে কণ্ঠনালীতে। চোখ দিয়ে পানি পড়ছে, তবে নিজেকে শান্ত করতে চাইছে আরোহী। আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এটা হতে পারে না, আমি ভুল বুঝতে পারছি, হয়তো এটা হতে পারে না। না না। আরোহীর কথার মাঝেই অধীর দরজা খুলে বের হয়ে আসে। আরোহী উঠে দাঁড়ায়, কিছু বলতে যাবে তখনই অধীর বলে, আরু প্লিজ, আমায় একদম রাগাবে না। তোমার কথা আমার বেশ রাগ হয়। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি ঘুমিয়ে গেলে আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাই আর না যাই সেটা কি আমাকে তোমাকে বলতে হবে? আরোহী তেরে আসে। তারপর বলে, হ্যাঁ বলতে হবে, কারণ আমি আপনার স্ত্রী, আমার সব কিছু জানার অধিকার আছে। একটু বেশি অধিকার দেখাতে চাচ্ছ না তুমি? আপনি কথায় এড়িয়ে যাচ্ছেন কেন? তুমি আমায় বিশ্বাস করো না। আরোহীর চোখ টলমল হয়ে আসছে। অধীরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় বিশ্বাস করেন কতটুকু? অধীর জবাব দেয় না, চলে যেতে নেয়। তবে আরোহী শক্ত করে ধরে নেয় অধীরের হাত। অধীর চোয়াল শক্ত করে বলে, হাত ছাড়ো, না। হাত ছাড়ো আরোহী। না, হাত ছাড়তে বলেছি আমি। ছাড়বো না। ছাড়। ধমকের সাথে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল অধীর। ছিটকে পড়ে যায় আরোহী। কপাল গিয়ে লাগলো খাটের কোণায়, যার কারণে বেশ খানিকটা কেটেও গিয়েছে তার। কপাল ধরে উঠে বসল। অধীর এগিয়ে আসে, তারপর আরোহীর কপালে চেক করতে করতে বলে, সব সময় জেদ করো কেন? উফ, কতটা লেগেছে। দেহের ক্ষত দেখেন, অথচ এর থেকেও বাজেভাবে ক্ষত বিক্ষত হয়েছে আমার হৃদয়টা। আরোহীর কথা উত্তরে অধীরের কিছুই বলে না। আরোহী আবারও বলে, রাইমাকে? চমকে তাকায় অধীর, অবাক গলায় বলে। রায়মা? আরোহী মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ রাইমা। বলেন কে এই রাইমা? অধীর দৃষ্টি ফিরিয়ে নেয়, তারপর বলে। জানি না। আরোহী অধীরের মুখটা নিজের হাতের মাঝে নিল। নরম আবেগী গলায় বলতে লাগলো, এটা কি করে হয় বলেন? রাইমাকে আপনি চেনেন না? যেই রাইমা আপনার জীবনের এতই প্রিয় যে তার নাম দিয়েই নিজের ল্যাপটপের পাসওয়ার্ড করেছেন, সেই রাইমা যার নামটাকে আপনি নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। তাই তো সবাই বলে তা অধীর রায় চৌধুরী, মানে রাইমা থেকে রায়। ঠিক বলেছি না আমি? অধীর তাকায় আরোহীর দিকে। চোখগুলো মাত্রাতিরিক্ত লাল হয়ে গিয়েছে। চোখ মুখ শক্ত তার। আদের তীক্ষ্ণ দৃষ্টিতে আরোহীকে দেখছে, তবে এবারও সে জবাব দিল না। সোজা উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় সে। আরোহী মনে করেছিল হয়তো অধীর সবসময় মতোই চলে যাবে, তবে সে তার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে দরজা বন্ধ করে দিল। থমকে যায় আরোহী। অধীর তার দিকে এগিয়ে আসছে। আরোহী অস্থির গলায় বলে, দরজা লাগিয়েছেন কেন? অধীর কোনো কথা বলে না, নিজের শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। আরোহী তা দেখিয়ে বলে, দরজা কেন বন্ধ করছেন? ক্রমাগতভাবে অধীর এগিয়ে আসছে তার দিকে।
আরোহীর ভয় হলো অধীর বুঝি তাকে আবারও মারবে। আরোহী বলে, কি হলো, কথা বলছে না কেন? দরজা কেন বন্ধ করলেন? অধীর কোনো কথা বলে না, শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসছে আরোহীর দিকে। আরোহী ভয় পায় নিশ্চয়ই আবারও তাকে আঘাত করবে অধীর। ভয় নয়, বরং কষ্টে কেঁপে উঠল আরোহী। অধীরকে আরোহীর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এগিয়ে আসছেন কেন? কথা বলেন, এগিয়ে আসছেন কেন? আরোহী পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে খাটের সাথে লেগে যায় সে। কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি আমায় আবার আঘাত করবেন তাই না? অধীরের শীতল দৃষ্টি নিবন্ধ আরোহীর মুখশ্রীতে। ঠান্ডা শীতল কণ্ঠে আরোহীর চোখের দিকে তাকিয়ে বলে, শখের নারী আমার তুমি, 1000বার বলবো না, একবার বলবো থেকে যাও। কথাটা বলেই অধীর আরোহীকে জড়িয়ে ধরল, তার গলায় মুখ ডুবিয়ে দিল। চোখ বন্ধ করে নেয় আরোহী। অনিচ্ছা সত্ত্বেও তার হাত অধীরকে জড়িয়ে ধরে, নিজের সাথে আঁকড়ে ধরল তার শখের পুরুষকে। গভীর নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। আরোহী অধীরকে বলে, আপনি আমায় ভালোবাসেন? অধীর কিছু বলে না। আরোহী আবারও বলে। অধীর মুখ তুলে তাকায় আরোহীর দিকে, চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে। কি মনে হয়? আরোহী উত্তর করল, মনে তো হয় অনেক কিছুই, তবে আমি শুনতে চাই আপনার মুখ থেকে। অধীর আরোহীর চোখে চোখ রেখে বলে, তা শোনার ক্ষমতা এখনো তোমার হয়ে ওঠেনি আরু। আপনার মুখে ভালোবাসি কথাটা শুনে যদি আমার মৃত্যুও হয়, তবে কোনো আফসোস নেই তো। ভয় পাও না মরতে? বেঁচে আছি কোথায়? অধীর কেমন দৃষ্টিতে তাকায় আরোহীর দিকে। আরোহী ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই চোখে কিছু একটা আছে যা ক্রমাগত অধীরকে শেষ করে দিচ্ছে। থাকতে পারল না সেই দৃষ্টিতে চেয়ে থাকতে অধীর। চোখ ফিরিয়ে নেয় সে। প্রসঙ্গ বদল করে বলে, রাত অনেক হয়েছে, ঘুমাবে, চলো। আরোহী আর কিছু বলে না। অধীর আরোহীকে নিয়ে শুয়ে দিল। আরোহী শুয়ে পড়ে। অধীর উঠতে গেলেই আরোহী তার হাত চেপে ধরে। অধীর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আপনার বুকে একটু মাথাটা রেখে ঘুমোতে দেবেন? অধীর খানিকটা সময় চেয়ে থাকে, তারপর লাইট অফ করে দিয়ে সোজা বিছানায় চলে আসে। আরোহীর মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। চোখ খোলা আরোহীর মনে অনেক প্রশ্ন, তবে সে বলতে ব্যর্থ। অধীর তার কোনো কথার জবাব দিবে না, এই জন্য আর নিজের মুখে বাক্য ব্যয় করবে না সে। চুপচাপ শুয়ে থাকলো। তার মনটা কেমন কুড়াচ্ছে আবারও। কোনো বিপদের সংকেত হয়তো। তবে এইবার কি হবে? আরও খারাপ কিছু নাকি? আরোহীর ভয়টা শুধু অধীরকে হারিয়ে ফেলার। আর যাই হোক, সে অধীরকে হারাতে চায় না। সে তো সত্যিই অধীরকে ভালোবাসে। সে কি পারবে অধীরের শূন্যতা সহ্য করতে? সকাল 10টায় ঘুম ভাঙল আরোহীর। আজ একটু বেশি দেরি করে উঠেছে সে। চোখ খুলতেই অধীরকে দেখল না সে। চোখ মুখ কুঁচকে বলে, এই সময় কোথায় গেল? আরোহী উঠে ফ্রেশ হয়ে নেয়। অধীরকে খুঁজতে নিচে যায়। ডাইনিং রুমে কেউ নেই, সবটাই শুনশান লাগছে তার কাছে। আরোহী হাঁটতে হাঁটতে পুরো বাড়ি খুঁজে নিল, তবে অধীর কোথাও নেই। আরোহী চিন্তায় পড়ে গেল, অধীর তাকে ছেড়ে চলে যায়নি তো? এই ভাবনায় হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো সে। তবে না, কোথাও পেল না অধীরকে সে। আরোহী খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়। ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে মুখে তুলতেই গা গুলিয়ে এলো তার। পানির গ্লাসটা রেখেই ছুটে যায় ওয়াশরুমের দিকে। গল গল করে বমি করে দিল। বমি নয়, খালি পেট হওয়ার কারণে শুধু পানিটুকুই বেরিয়ে এসেছে। আরোহী পানির ছিটা দিল চোখ মুখে। জোরে জোরে বার কয়েক শ্বাস নিল সে। বুকে হাত দিয়ে বলে, হঠাৎ এত ক্লান্তি লাগছে কেন? আরু? কাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠস্বর শুনতেই ছুটে যায় আরোহী। অধীর ফোন দেখতে দেখতে তাকে ডাকছে। আরোহী কোনো কথা না বলে পেছন থেকে অধীরকে জড়িয়ে ধরে। থমকে যায় অধীর, ফোনটা আলতো করে পকেটে ঢুকিয়ে নেয়। আরোহী বলে, কোথায় ছিলেন আপনি? অধীর ঘুরে তাকায়। আরোহীর কপালে ভেজা ছোট্ট ছোট্ট চুলগুলোকে কানের পেছনে গুজিয়ে দিতে দিতে বলে, কোথায় আর থাকবো বলো, সব সময়ই তো তোমার মনের মাঝে থাকি। আরোহী লজ্জা পেল। অধীর আরোহীর নাক টেনে বলে, ওরে কি লজ্জা। আচ্ছা, আজ রাতে আমার সাথে যাবে তুমি, রেডি থেকো। কোথায় যাবেন? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? সেটা তো বলা যাবে না তোমায়। না প্লিজ বলেন না। একদমই না। এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা তুমি জানো না, তাই কথা না বলে রাতে রেডি থেকো কিন্তু। আরোহী মাথা নাড়ালো।
অধীর তার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। আরোহী লাফিয়ে উঠল। তার যে কি খুশি লাগছে এখন, আর কি তা বলা যায়? ইয়ে, কত মজা হবে। আমার কষ্ট বুঝি এখন শেষ। আমার যে সুখ সুখ লাগছে এখন। আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী নারী। হাসতে হাসতে অনুষ্কার ঘরে যায়, কিন্তু অবাক করা ব্যাপার হলো অনুষ্কা কেন বাড়িতে কেউ নেই। আরোহী একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে। বাড়ির সবাই কোথায় গিয়েছে জানেন? সার্ভেন্টটি ভদ্রতার সাথে বলে। কেন? হঠাৎ সবাইকে একসাথে ছুটে দিল কেন? আরোহী আর কিছু বলে না। চৌধুরী বাড়ি এখন পুরোটাই নিস্তব্ধ। কেউ নেই, মানুষ বলতে শুধু অধীর আর আরোহী। অধীর তার রুমে ল্যাপটপে কিছু কাজ করছে। আরোহী পা টিপে টিপে সে লাইব্রেরির রুমে যায়। আবারও বুক সেলফ দেখতে লাগলো। একটা একটা করে বই বের করতে লাগলো। এইবার আরোহীর ভাগ্যে তার সাথে ছিল বিধায় দরজাটা খুলে যায়। একটা ডায়েরির পেছনে লুকিয়ে আছে দরজাটা। ডায়েরিটা বের করতেই দরজা খুলে যায়। আরোহী চারপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। না, কেউ নেই ভেবে আরোহী দেয়ালের পেছনে ঢুকলো। না জানি কি আছে এই ঘরে। আরোহী কথাটা বলেই দরজা দিয়ে প্রবেশ করলো। রুমে আসতেই অবাক হয়ে যায় আরোহী। বিশাল এক রুম এটা, খালি, তবে এখানে বেশ কিছু পেন্টিং রাখা আছে। একটা গিটার, তার সাথে কয়েকটা খেলনাও আছে। আরোহী সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো। অদ্ভুত ধরনের পেন্টিং, এর আগে কখনো দেখেনি সে। একটা বিশাল লম্বা পেন্টিং দেয়ালে ঝুলে আছে। আরোহী তার সামনে যায়। অসম্ভব সুন্দরী এক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে। লাল শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে। আরোহী ছবিটা দেখতে দেখতে বলে। কে এই মহিলা? আরোহী ছবিটা ভালো করে দেখতেই তার মধ্যে লেখা একটা নাম চোখে পড়ল। চমকে যায় আরোহী, অবাক গলায় বলে। এই সেই রায়মা? আরোহীর মাথায় হাত দিয়ে বলে। কিছু মাথায় আসছে না, এগুলো কি? আরোহী পাশের দেয়ালে তাকাতেই চোখ কপালে উঠে যায়। পুরো সাদা দেয়াল জুড়ে লাল কালো কালি দিয়ে লেখা আছে মিস রায় মা। মিস রায়মা? অধীর মিস রায়মা? আরোহী কিছু বুঝলো না, এইসবের মানে কি। তাহলে কি ওনার জীবনে অন্য কেউ আছে? রাত তখন বাজে 9টা। বসার ঘরে সোফায় বসে আছে অধীর। অপেক্ষা তার আরোহীর জন্য, কখন সে আসবে। অধীর বেশ সময় ধরেই অপেক্ষা করছে। অধীর এবার বিরক্ত হয়ে ডাকলো। আরোহী, আর কত সময় লাগবে তোমার? কথাটা বলেই সিঁড়ির দিকে তাকিয়ে থমকে যায় সে। বিনা বাক্যে দাঁড়িয়ে যায় অধীর। আরোহী অধীরকে নিচের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে খানিকটা লজ্জা পায়। মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসে। অধীর এক মনে আরোহীকে দেখেই যাচ্ছে। আজ আরোহী কালো জর্জেট শাড়ি পরেছে। চুলগুলো ছেড়ে দেওয়া, কালো শাড়ির সাথে ম্যাচ করে কালো পাথরের চুড়ি, কালো হিল, মুখে হালকা সাজ, চোখে কাজল পরেছে আরোহী, লাল লিপস্টিক। অসম্ভব লাগছে তাকে। অধীরের চোখে যেন সরছে না তার থেকে। ফর্সা গায়ের উপর কালো শাড়ি, অসাধারণ লাগছে। অধীর বুকে হাত দিয়ে বলে। উফ, মেরেই ফেললে আমায় জান, এ দেখি আমার সর্বনাশ। আরোহী লজ্জা পেয়ে যায়। অধীরের দিকে তাকিয়ে বলে। এখন দেরি হচ্ছে না? অধীর মাথা ঝাঁকিয়ে বলে। না, তোমাকে মন ভরে দেখা অবধি সময় সেখানেই থমকে থাকবে। আরোহী লাজুক হাসল। অধীর মন ভরে আরোহীকে দেখতে লাগলো। আরোহী অন্যদিকে তাকিয়ে বলে। অনেক হয়েছে, এবার বলুন। হুম, আরোহী বিরক্তি চোখে তাকাতেই অধীর নড়ে চড়ে উঠল। নিজের এক হাত বাড়িয়ে দিল। আরোহী কোনো দিকে না তাকিয়ে সেই হাত ধরে নেয়। অধীর তাকে নিয়ে হাঁটা ধরল বাহিরের দিকে। আরোহী পিছু ফিরে একবার পুরো বাড়িটাকে দেখল। কেমন যেন মনটা ছটফট করছে। আরোহী পাত্তা দিল না। তারা দুজন গাড়িতে উঠল। তবে অবাক বিষয় হলো, এবার গাড়িতে ড্রাইভার নেই। আর অধীর বডিগার্ড আর ড্রাইভার ছাড়া বের হয় না কখনো। তবে আজ কেন? হয়তো আরোহীর সাথে একা সময় কাটাতে চায়, সেই জন্য। আরোহী নিজেকে বোঝালো। অধীরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে এলো সে। মুখের কোণে হাসি ফুটে উঠল তার। অধীর আজ আরোহীর সাথে মিক্স করে কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। বুকের অংশের কয়েকটা বোতাম খুলে রাখা। এতে করে উন্মুক্ত হলো ফর্সা বুকের বেশ খানিকটা অংশ। আরোহী অধীরকে দেখতে দেখতে হঠাৎ প্রশ্ন করলো। এত সুন্দর কেন আপনি? অধীর হাসলো। তার দিকে না তাকিয়েই বলল। তুমি মুগ্ধ হবে তাই আমি সুন্দর। আরোহী ফিক করে হেসে উঠল। আরোহী হাসতে হাসতে প্রশ্ন করে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? অধীর ড্রাইভিং করতে করতেই বলে। গেলেই দেখতে পাবে। উফ, আপনি এত রহস্যময় কেন বলেন তো?
অধীর কিছু বলল না, বরং গাড়ি ঘুরিয়ে নিতে নিতে খালি গলায় গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অধীরকে অবাক করে দিয়ে আরোহী বলে, কেমন হতো? আমাদের কিছু বাচ্চা হতো। আরোহী চোখ মুখ কুঁচকে নেয়। অধীর তা দেখে ঠোঁট কামড়ে হাসল। আরোহী বিরক্ত নিয়ে বলে, আপনি এত উদ্ভট কথাবার্তা কবে থেকে বলা শিখেছেন? এইগুলো তোমার কাছে উদ্ভট লাগে? হ্যাঁ। কি বলে, কাকে বিয়ে করলাম আমি? বাবা হতে দিবে না আমায়? ইস, কত শখ! অনেক শখ। আরোহী কিছু বলতে যাবে তখনই রাস্তায় নজর পড়ল তার। আরোহী অধীরের দিকে তাকিয়ে বলে, এটা কোন রাস্তা? আমরা আসলে কোথায় যাচ্ছি বলেন না। অধীর আরোহীর দিকে চেয়ে বলে, কেন আমার প্রতি ভরসা নেই? ভয় করছে? নিজের থেকেও বেশি ভরসা আপনার উপর আবার। আর ভয় করবে কেন? আপনার কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ থাকি। এত ভরসা থাকা ভালো নয়। খারাপও কিন্তু নয়। কথা কিন্তু বেশ বলতে পারো। আপনি তো আর বলবেন না, তাই আমিই বলি। বাহ। হুম। গাড়ি এসে থামল। অধীর নেমে যায়, আরোহীর গাড়ির দরজা খুলে দেয়। আরোহী কিছু বলতে যাবে তখনই অধীর তার চোখে একটা কাপড় বেঁধে দেয়। আরোহী নিচের চোখে হাত দিয়ে বলে, আর আরে কি করছেন? শ্, একদম চুপ, সামনে চলো, সারপ্রাইজ আছে একটা। আরোহীকে নিয়ে হাঁটতে লাগলো অধীর। বেশ খানিক সময় হাঁটার পর হঠাৎ থেমে যায় অধীর। আরোহীও থেমে যায় তার সাথে। আরোহী চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, কি হলো, থামলেন কেন? অধীর আরোহীর পিছু দাঁড়ায়, তার কাঁধে নিজের থুতনি রেখে বলে। আমরা এসে পড়েছি। আরোহী হাসলো, অধীরকে বলে, তাহলে আমার চোখটা খুলুন এখন। অধীর মাথা নাড়িয়ে বলে। না এখন না, আর একটু পর। আরোহী অধৈর্য হয়ে বলে, আর কত সময়? আমার তো আর তর্স হয়েছে না। অপেক্ষা করো প্রিন্সেস, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমার বেশি মিষ্টি পছন্দ নয়, টক ঝাল খেতেই ভালো লাগে। আরোহীর কথা শুনে অধীর হাসল। তারপর নিজের হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলে, ওকে, দেন ইউ আর রেডি ফর মাই স্পেশাল সারপ্রাইজ। আরোহী ঠোঁট এলিয়ে হাসল। তারপর বলে, ইয়েস। অধীর চোখের বাঁধন খুলতে খুলতে বলে, 5 4 3 চোখের বাঁধন খুলে তারপর বলে। 2 আরোহী অধীরের দিকে তাকায়, ইশারায় বলে। কি? তবে অধীর হাসতে হাসতে বলে। অ্যান্ড 1। আরোহী কিছু বুঝে ওঠার আগেই লাইট জ্বলে উঠল। আরোহীকে সামনের দিকে ঘুরিয়ে ধরল অধীর। আরোহীর কাঁধে নিচের মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে। থমকে যায় আরোহী, চোখ যেন ছলছল হয়ে ওঠে তার। অধীর মুখ তুলে তাকায়, ইশারা করে সামনে তাকাতে। আরোহী তাকায়, এটা একটা রেস্টুরেন্ট। তাদের সামনেই একটা টেবিলে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা আছে। তার পেছনের দেয়ালে একটা বোর্ড, যেখানে বড় বড় অক্ষরে লেখা হ্যাপি বার্থডে আরোহী। আরোহী কোনো অনুভূতি প্রকাশ করতে পারছে না, শুধু ফ্যাল ফ্যাল করে সবটা দেখছে। অধীর আরোহীকে নিচের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরল। আরোহী এখনো বাকরুদ্ধ হয়ে আছে। অধীর আরোহীর মুখটা নিচের হাতের মাঝে নিয়ে তারপর বলে। কি হলো, কথা বলো। তারপর আরোহী অধীরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আজ আমার জন্মদিন। অধীর মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আজ তোমার জন্মদিন, কেন তুমি জানতে না? আরোহী মাথা নাড়ায়, যার মানে সে জানতো না। আরোহী অধীরকে ধরে তারপর বলে, আমার জন্মদিন কখনো মনে রাখার মতো ছিল না। কেউ কখনো মনেও করেনি, কেউ কখনো সেলিব্রেশনও করেনি, তাই আমারও মনে থাকতো না এই দিনটা। তবে আপনার মনে হলো কিভাবে? আর এসব আপনি করেছেন? হ্যাঁ। আরোহী কেমন নড়ে উঠল, হাত পা অবশ হয়ে আসলো, হয়তো অতিরিক্ত খুশির কারণে। আরোহী অধীরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আপনি আমার এত বড় সারপ্রাইজ দেবেন আমি ভাবতেও পারিনি। অধীর আরোহীকে বলে। এর থেকে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সেটা? আরোহী খুশিতে আত্মহারা হয়ে বলে। আরও সারপ্রাইজ আছে? অধীর মাথা নাড়ায়। আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে বলে। কোথায় সেটা? অধীর খানিকটা ভাবুক ভঙ্গিতে বলে, হয়তো আমার পকেটে আছে, বের করে দেই। আরোহী কপাল কুঁচকে বলে। পকেটে? অধীর মাথা নাড়ায়। আরোহী কিছু বলবে তখনই তার নাক টেনে ধরে বলে,
বোকা মেয়ে, এখনই কি সব কিছু দেখতে হবে নাকি? একটু অপেক্ষা করো। আরোহী মন খারাপ করে বলে। ঠিক আছে। অধীর আরোহীর মন খারাপ দেখে বলে, আরে আরে, মন খারাপ করছো কেন? এখন যা আছে তা কে দেখবে শুনি? চলো কেক কাটি। আরোহীর দিকে এক হাত বাড়িয়ে দিল অধীর। আরোহী তার হাতে হাত রেখে এগিয়ে এলো। সোজা অধীর তাকে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ায়। আরোহীর সামনেই টেবিলে একটা চকলেট কেক রাখা। অধীর তার হাতে একটা নাইফ ধরিয়ে দিল। আরোহী কেকটা কেটে প্রথমে অধীরকেই খাইয়ে দেয়। অধীর আরোহীকে। তবে আজ আরোহীর মনটা খুশি হওয়ার কথা থাকলেও কেন জানি মনটা কুড়াচ্ছে। কিছু খারাপ একটা হবে হয়তো। তবে আরোহী এইসব ভাবতে চায় না। তার অধীর আছে, আর কিছু তার চায় না, আর লাগবেও না। অধীর থাকলেই যেন আরোহী সারা পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে। আরোহী নিজেও হয়তো জানে না অধীরকে সে কতটা ভালোবাসে, কতটা চায় অধীরকে তার মন। অধীর হাত বাড়িয়ে দিল। আরোহী হাত ধরতেই একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল সে। আরোহী অধীরের চোখে চোখ রেখে ইশারায় বলে। কি? অধীর আরেক হাত বাড়িয়ে দেয়। আরোহী সেই হাতটাও ধরল। এক হাত অধীরের কাঁধে, অন্য হাতে তার হাত। অধীর কাউকে ইশারা করতেই সেখানে সব লাইট অফ হয়ে যায়। আরোহী আর অধীরের উপর একটা লাইট তাক করা হয়। চারপাশ থেকে হালকা মিউজিকের ধ্বনি আসছে ভেসে। তার সাথে তাল মিলিয়ে নাচছে দুজন। আরোহী অধীরের মুখ তার দিকেই তাকিয়ে আছে। তা দেখে অধীর বলে। কি হলো? কি দেখছো? আরোহী মাথা নাড়ায়। তারপর অধীরের দিকে তাকিয়ে বলে। কিছু না, এমনি। না, কিছু তো আছে, বলো বলো। আরোহীর চোখ ছলছল করছে। সে নিজেকে শান্ত করে বলে। না, কিচ্ছু না। অধীর আরোহীর মুখটা দুই হাতের মাঝে আগলে নিয়ে বলে। আমায় বলবে না? আরোহীর চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অধীর তা দেখে বলে। কি হলো আরু, তুমি কান্না করছো? আরোহী কিছু বলে না। অধীরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে। আমি সত্যি অনেক ভাগ্যবতী, কারণ আমি আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। বলেন তো, এমন ভাগ্য কজনের আছে? আমি এতিম মেয়ে হয়েও তো এত ভালোবাসা, এত যত্ন পাচ্ছি। সেটা কজনের ভাগ্যে থাকে বলেন তো? আপনি আমার অতি শখের পুরুষ, যার কাছে আমি সব থেকে বেশি নিরাপদ, যার কাছে আমি ভালোবাসা কি তা জেনেছি। আমায় কখনো ছেড়ে যাবেন না তো? অধীরের দিকে তাকিয়ে কথাটা বলে আরোহী। অধীর আরোহীর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে থাকতে পারল না। কিছু একটা তো আছে এই চোখে, তাই তো এর মেয়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অধীর কিছু বলে না, তাই আরোহী আবারও বলে। আমি শুনতে চাই না আপনি আমায় ভালোবাসেন। আমি তো দেখতে চাই যে আপনি আমায় কতটুকু ভালোবাসেন। অধীর কিছু বলে না, আরোহীকে জড়িয়ে রাখে নিজের সাথে। আরোহী অধীরকে জড়িয়ে রাখা অবস্থায় হঠাৎ তার মাথায় একটা কথা আসলো। এত কিছুর মাঝে এই জিনিসটা সে ভুলেই গেছিল। হঠাৎ হাসি ফুটে উঠল তার মুখে, তবে তা অধীরকে দেখালো না। অধীর আরোহীকে সোজা করে দাঁড় করিয়ে বলে। চলো খাবার খাবে, অনেক লেট হয়ে গিয়েছে। আরোহীর হাত ধরে তাকে চেয়ারে বসায় অধীর। আরোহী অধীরকে বলে। আপনি বসবেন না? হ্যাঁ, তবে আজ তোমাকে খাবার পরিবেশন করবে দা অধীর রায় চৌধুরী। আরোহী এক ভ্রু উঁচু করে বলে। কি বললেন? ও ভাগ্য, আমি তো অনেক ভাগ্যবতী তাহলে। অধীর হাসল। এক এক করে খাবার টেবিলে দিয়ে গেল। আরোহী সবগুলো খাবার দেখছিল। হঠাৎ আরোহীর নজরে গেল অধীরের দিকে। অধীর এক কোনায় কি দাঁড়িয়ে আছে। আরোহী একটু ঝুঁকে দেখতে লাগলো অধীর কি করছে। আরোহী উঠে দাঁড়ায়, অধীরের পেছনে দাঁড়িয়ে বলে। কি করছেন? আরোহীর ডাক শুনে থতমত খেয়ে যায় অধীর। আরোহীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে। কোথায়? কিছু না, চলো চলো খাবার খাবে। খাবার টেবিলে খাবার আসলো। সব কিছুই আজ আরোহীর পছন্দের তালিকায়। অধীর এটা ওটা আরোহীর মুখে তুলে দিচ্ছে। আরোহী কোনো কথা ছাড়াই তা খেয়ে নিচ্ছে। তবে তার দৃষ্টি একটু অন্যরকম লাগছে অধীরের কাছে। অধীর তা দেখেও না দেখার ভান করছে। অধীর খাবার শেষে এক গ্লাস পানি দেয়। আরোহী গ্লাসটার দিকে ঠাই তাকিয়ে আছে। অধীর তা দেখে বলে। কি হলো, খাও। আরোহী অধীরের দিকে তাকিয়ে আছে। অধীর তাকে আবারও বলে। কি হলো, পানি খাও। আরোহী কোনো ভাব প্রকাশ করে না, ঠাই অধীরের দিকে তাকিয়ে আছে। অধীর এই দৃষ্টি আগে দেখেছে কিনা তা মনে হয় না। অধীর বুঝলো না আরোহী তাকে এমন করে দেখছে কেন। অধীর আরোহীর বাহু ঝাঁকিয়ে বলে। কি হলো, কি দেখছো অমন করে? আরোহী অধীরের দিকে তাকিয়ে থেকেই বলে। রায়কে?
অধীর চমকালো, ভরকালো। এই মুহূর্তে আরোহীর মুখে এই নামটা তার প্রত্যাশা ছিল না। অপ্রত্যাশিত এই নামটা শুনতেই গাটা কেমন ছমছম করে উঠল। আরোহীর মুখ পানে বেশ সময় তাকিয়ে থাকার শক্তি তার আর নেই। অধীর তার হাতে থাকা পানির গ্লাসটা টেবিলে রাখতে যাবে, ঠিক তখনই আরোহী গ্লাসটা নিল নিজের হাতে। অধীর আরোহীর দিকে তাকায়। আরোহী সেখান থেকে অল্প পরিমাণে পানি মুখে নিল, তবে গিলল না, চুপচাপ বসে রইল। অধীর কিছু বলবে তার আগেই তার ফোন বেজে উঠল। অধীর ফোনের স্ক্রিনে তাকিয়ে বিরক্তিকর বলে কেটে দিল, তবে দ্বিতীয়বার আবারও বেজে উঠল। অধীর ফোনটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরোহী তার পিছু উঠল, তবে মাথাটা একটু ঘুরে উঠল তার। শরীর ছেড়ে দিল চেয়ারের উপর, চোখ ঝাপসা হয়ে এলো তার। ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে এলো চোখের সামনে। চোখ খুলতেই নিজেকে আরোহী আবিষ্কার করলো একটা রুমে। মাথা ধরে উঠে বসলো সে। চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো এটা কোথায় সে। এটা তার ঘর না, তাহলে কোথায় সে? আরোহীর 5 মিনিট সময় লাগলো সব কিছু মনে করতে। সব কিছু মনে পড়তেই অস্থির হয়ে উঠল আরোহীর মন। চারপাশ খুঁজে অধীরকে দেখতে লাগলো। আরোহীর ধারণা হয়তো অধীর তাকে এখানে এনেছে। শরীরটা বড্ড ক্লান্ত তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায় আরোহী। উদ্দেশ্য অধীরকে খুঁজে বের করা, তাকে জানতে হবে আরোহীর কথা। আরোহী নিচের মাথায় হাত দিয়ে হাঁটতে লাগলো। দরজা খুলে বাহিরে আসলো। হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে কে জানে। আরোহী বিড়বিড় করে বলে, উনি কোথায়? কোথায় উনি? কথা আছে ওনার সাথে। হঠাৎ পা দুটো থেমে যায় আরোহীর। কানে কিছু বাক্যের শ্রবণ হতেই আরোহী তা ভালো করে শোনা আর দেখার জন্য পা পিছিয়ে নিল। তখনই সামনে থাকা দরজার ফাঁক দিয়ে সব স্পষ্ট হলো। থমকে যায় আরোহী। রুমের মধ্যে থাকা দুজনকে দেখে আর থাকতে পারল না সে। রুমের দরজা খুলে যায়, ভেতরে থাকা দুজন তা বুঝতে পারেনি। আরোহী অবাক হয়ে অধীরকে দেখছে। তাদের কথোপকথন কানে আসলো। রায়, কান্না থামাও। রায় প্লিজ, আমি কখনো তোমায় ছেড়ে যাব না তো, প্রমিস। রে প্লিজ কান্না থামাও, তোমার চোখের পানি আমার সহ্য হয় না তো রায়। মেয়েটা অধীরের বুক থেকে কান্না করতে করতে বলে, না না না, তুমি এমন করতে পারো না। তুমি সবকিছু ভুলে গেলেও আমি যাইনি। তুমি আরো কি নিয়ে সংসার কি করে করছো? তুমি কি আমায় ভুলে গেলে? আমি রায়, তোমার রায়, আর তুমি আমায় ভুলে গেলে? এই রায়কে ভুলে আরোহীর সাথে সংসার করছো? অধীর রায়ের চোখের পানি মুছে বলে, না জান, আমি তোকে ভুলে যাইনি, আর না ভুলে গিয়েছে আমাদের অতীত। আমি তো শুধু আরোহীকে ব্যবহার করছি। জানিস তো, ও কষ্ট পেলে তার চেয়ে দ্বিগুণ আনন্দ হয় আমার। ওর চোখের পানি আবার মন ঠান্ডা করে দেয়। আমার প্রতিশোধ পূর্ণ করার জন্য ওর সাথে এই অভিনয় করতে হবে আমার। জানি না কতদিন, তবে যতদিন পর্যন্ত না। শব্দ করে এক চর বসিয়ে দিল আরোহী। অধীর সহ রায়ও অবাক হয়ে যায়। অধীরের গালে আরো একটা চর বসিয়ে দেয়। শরীরের সব শক্তি দিয়ে বোধহয় অধীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা তার প্রত্যাশা ছিল না। আরোহীকে এমন করে চর মারতে দেখে দাঁড়িয়ে থাকা মেয়েটা আরোহীর দিকে তেড়ে এসে বলে, এই তোমার সাহস তো কম না? তুমি অধীরকে চড় মারলে? কে তুমি? আরোহী কোনো কথা না বলে মেয়েটার গালে সজোরে চর বসিয়ে দিল। মেয়েটার গালে হাত দিয়ে অবাক অধীর এবার এসে আরোহীকে চর মারল, যার কারণে আরোহী মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। গালে হাত দিয়ে অবাক চোখে খানিক সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ায় নিজ থেকেই। মেয়েটা অধীরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, কে এই মেয়ে? মেয়েটা আরোহীর কথা শুনে অধীরের দিকে তাকিয়ে বলে, ও, তো তুমি সেই মেয়ে, তুমি আরোহী তাই না? মেয়েটার মুখে নিজের নাম শুনে আরোহী অবাক হয়ে বলে, হ্যাঁ, আমি আরোহী। তবে তুমি কে? আর আমার স্বামীর সাথে তোমার কি সম্পর্ক? তার সাথে একই ঘরে কি করছিলে? মেয়েটা কিছু বলতে যাবে তখনই অধীর আরোহীকে শক্ত করে চেপে ধরে। ব্যথা অনুভব করলো আরোহী। আরোহী নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে। অধীর চোয়াল শক্ত করে বলে, এক্ষুনি রাইমার কাছে ক্ষমা যাও। আরোহী অবাক হয়ে বলল, রাইমা? সেই রাইমা যার জন্য আপনি এতটা পাগল? রাইমা কান্না করে বলে, কি বলছে ও? অধীর, তুমি কিছু বলছো না কেন? আমি কোন মেয়ে? আরোহী চেঁচিয়ে বলে, তুমি একটা বাজে মেয়ে। তোমার জন্য আমার সংসারে অশান্তি সব কিছু। তোমাকে আমি ছাড়বো না। আরোহী রাইমাকে কিছু বলতে যাবে তখনই অধীর তাকে টেনে ধরে। আবারও সচরে তাকে চর মারল সে। আরোহী এবার সোজা বিছানায় পড়ে যায়।
বেশ ব্যথা পেয়েছে সে। আরোহী অনেক কষ্টে উঠে বসে বলে, আপনি বাহিরে মেয়েটার জন্য আমাকে চড় মারলেন? অধীর এগিয়ে এসে বলে, একদম চুপ। কে বাইরের মেয়ে? রায়? রায় মোটেও বাইরের মেয়ে না। তোর মনে হয় ও বাইরের মেয়ে? এতদিনে বুঝতে পারিসনি ও আমার সাথে কতটা জুড়ে আছে? তুই না গোয়েন্দাগিরি করিস, আমার পিছু নিস, তবে এতদিনে জানতে পারলি না কেন ওকে? কি ওর পরিচয়? আর কি বললি তোর সংসারে অশান্তি ওর জন্য? মোটেও না। তোর সংসার ছিল কবে? আরোহী অবাক হয়ে বলে। মানে কী সব বলছেন আপনি? অধীর আরোহীর দিকে আরো এগিয়ে এসে বলে, কি বলছি বুঝতে পারছিস না? তোকে আমি বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য, আর তোকে কষ্ট দেওয়ার জন্য। তোকে আঘাত করে আমার যে কি শান্তি লাগে তা তুই ভাবতেই পারবি না। আরোহী নির্বাক, বাক্যরুদ্ধ, তবে কাপা কাপা কণ্ঠে বলে। প্রতিশোধ? অধীর মাথা নাড়ায়, তারপর বলে। হ্যাঁ, প্রতিশোধ। আরোহী উঠে দাঁড়ায়, অধীরের কাছে গিয়ে বলে, কিসের প্রতিশোধ? আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার এত ভয়ঙ্কর প্রতিশোধ নিলেন আপনি? আরে আমি তো আপনাকে চিনতামও না, কখনো দেখিওনি। একটা এতিম মেয়ের সাথে কিসের এত শত্রুতা আপনার? অধীর আরোহীর দিকে তাকায়, চোখ মুখ শক্ত হয়ে আছে তার। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে তার। অধীর শক্ত গলায় বলে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। একটা এতিম মেয়ের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? তবে ভাগ্যক্রমে তোর শরীরের বয়ে যাওয়া রক্ত আমার শত্রু, আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর তুই যদি এতিম হতি তাহলে তোকে আমি চিনতাম না, কিন্তু ভাগ্য সহায় হলো না তোর, এই কারণে তুই এতিম না, তাই তুই আমার শত্রু। আরোহী অবাক, তবে সে বলে, কী সব বলছেন আপনি? আমি এতিম না, আমার শরীরের রক্ত আপনার শত্রু? কী সব আবোল তাবোল বলছেন আপনি? মাথা ঠিক আছে তো? অধীর এবার চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আমি ঠিক আছি। আর আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিল না? তুই এতিম না, তোর বাবা মা ভাই সব আছে। কে আমার বাবা? অধীর আরোহীর কথায় থামল। এবারে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে বোধহয় সে। আরোহী আবারও প্রশ্ন করলো, কে আমার বাবা? আর সে কি করেছে আপনার? কেন আমায় কষ্ট দিলেন? বলেন, কিসের প্রতিশোধ আপনার? নাকি সব কিছু নাটক করছেন আপনি নিজের পরকীয়া ঢাকার জন্য? আমি শুধু একটা ছেলের সামনে গিয়েছি, এতে আপনি আমার কি অবস্থা করেছিলেন মনে নেই? আর যদি আমি তার সাথে একই ঘরে আপনার মতো থাকতাম তখন? আরোহী! চিৎকার করবেন না মিস্টার অধীর চৌধুরী। আরোহী রাইমার দিকে তাকিয়ে বলে, ও সরি, ভুল হয়েছে। অধীর চৌধুরী নয়, বরং অধীর রায় চৌধুরী। আপনি তাকে এতটাই ভালোবাসেন যে নিজের নামের সাথে তার নাম জুড়ে দিয়েছেন। কেন করলেন এমন? আরোহী কান্না করলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। আরোহী রাইমার দিকে তাকিয়ে বলে, তুমি তো একটা মেয়ে, তাই না? কী করে পারলে নিজের একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে? একবারও কি তোমাদের কারো বুক কাঁপেনি? আরোহী এগিয়ে আসলো অধীরের কাছে। অধীরের গালে হাত দিয়ে শান্ত গলায় বলে, আপনারা তো রেপুটেশন কোথায় চলে যাবে? আপনাকে তো মানুষ টপ বিজনেসম্যান নয়, বরং একজন চিটার বলবে। অধীর আরোহীর গাল চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কি তোর বাপের মতো চরিত্রহীন মনে হয়? খবরদার অধীর চৌধুরী, আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলবেন না। মা, তোর বাপ করলে দোষ নেই, আর আমরা বললেই দোষ। আরোহী নিজেকে অধীরের থেকে ছাড়াতে তাচ্ছিল্যের স্বরে বলে, ঠিকই বলে মানুষ তার নিজের কৃতকর্মের জন্য ঘৃণায় মন থেকে উঠে যায়। অধীর কপাল কুঁচকে বলে, বাপ বেটি দেখি এক, দুজনেই নাটকবাজ। এই, বন্ধ কর তোর নাটক, আর চোখ মুখ মুছে গাড়িতে গিয়ে বস। আরোহী নিজেকে ছাড়িয়ে বলে, আপনি কি মনে করেছেন আমি এখনো আপনার সাথে থাকবো? অধীর কপাল কুঁচকে বলে, তো কোথায় যাবি তুই? যাওয়ার জায়গা আছে তোর? তুই জানিস তোর বাবা কে, তারা কোথায়? জানলেও কি, আমি তোকে যেতে দেব না, কারণ আমি জানি আমি তোকে আঘাত করলে ব্যথায় কুকিয়ে উঠবে তোর বাপ ভাই। তাই তোকে যত্ন সহকারে আঘাত করতে হবে, যাতে তোর... আর বলার আগেই আরোহী চড় মারলো অধীরের গালে। চোখ মুখ এখন পরিবর্তন হয়ে এসেছে তার। কঠিন শক্ত মুখটা নিয়ে অধীরের দিকে তাকিয়ে আছে সে। অধীর রাগে গলায় বলে, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পায় না, তার গায়ে হাত তুলতে বুক কেঁপে ওঠেনি তোর?
আরোহী সোজা বলে, নাক কাঁপেনি, যেমন আপনার বুক কাঁপেনি আমায় আঘাত করার সময়। আরোহী অধীরের মুখটা ধরে বলে, আপনি সেই অধীর নয় যাকে আমি ভালোবেসেছিলাম। আপনি তো প্রতিশোধের আগুনে আমায় ঠকালেন। আরোহী থামলো, চোখের পানি মুছে বলে,